আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের লেকচার সংখ্যা 16 এবং আলোচনার বিষয়গুলো হলো রাসায়নিক সমীকরণ ভিত্তিক গ্যাসের মোলার আয়তন গণনা, সুষম রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি, আয়নিক সমীকরণ এবং রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। এবার আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করব। প্রথমে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গ্যাসের মোলার আয়তন গণনা। তো এই টপিকটি আলোচনায় আমাদের একটি প্রশ্ন আছে এখানে, সেটি হচ্ছে রাসায়নিক সমীকরণ কাকে বলে। আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়ার সমগ্র রাসায়নিক পরিবর্তনকে, অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদ সমূহের প্রতীক ও সংকেত এবং কিছু বীজগণিতীয় চিহ্নের যেমন যোগ চিহ্ন এবং তীর চিহ্ন ব্যবহার করে আমরা প্রকাশ করি, ওই পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। এখানে আমরা একটি সমীকরণ দেখছি, যেমন কার্বন ডাই অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করে। এখানে কার্বন ডাই অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হলো বিক্রিয়ক। যেহেতু একাধিক বিক্রিয়ক, এই জন্য আমরা মাঝখানে একটি যোগ চিহ্ন ব্যবহার করছি এবং একটি তীর চিহ্ন দ্বারা একে সমতা করলাম। রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। আমাদের যে রাসায়নিক সমীকরণটি লিখবো আমরা, তার প্রতীক এবং সংকেতগুলো, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের নাম এবং এদের সংকেত, ধাতুর ক্ষেত্রে এবং কঠিন অধাতুর বেলায় আমরা প্রতীক ব্যবহার করব, এগুলো অবশ্যই জানা দরকার। যেমন এখানে তোমাকে যদি বলা হয় জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে প্রথমে আমরা দেখলাম জিঙ্ক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা হলো বিক্রিয়ক, এদের সংকেত এবং প্রতীক অবশ্যই জানতে হবে। ধাতুর ক্ষেত্রে প্রতীক ব্যবহার করছি আমরা, আর যৌগের ক্ষেত্রে আমরা এখানে সংকেত ব্যবহার করলাম। এবং উৎপাদ জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন, এদের অবশ্যই সংকেতগুলো এবং প্রতীক জানতে হবে, তাহলে আমরা সমীকরণটি লিখতে পারবো। দ্বিতীয় ধাপ, এখানে আমরা সমীকরণটি সমতা করব। সমতা করলে একটি সুষম সমীকরণ হবে। যেমন জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমরা এখানে দেখলাম দুইটি ক্লোরিন আছে, সুতরাং বিক্রিয়কে অবশ্যই ক্লোরিন দুইটি হতে হবে। আবার হাইড্রোজেন পরমাণু দুইটি, এখানেও দুইটি হাইড্রোজেন পরমাণু হতে হবে। এই কারণে আমরা HCl এর আগে 2 ব্যবহার করছি, অর্থাৎ সহগ হলো 2, যার ফলে এটি একটি পূর্ণাঙ্গ রাসায়নিক সমীকরণে রূপান্তর হয়। এখন আমরা একটি সমাধান করব। এবার সংশ্লেষণ পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন। তো আমরা এখানে দেখলাম বিক্রিয়ক হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন। প্রথমে আমি বিক্রিয়কগুলো বাম পাশে লিখব। যেহেতু বিক্রিয়ক দুইটি, আমরা এখানে একটি যোগ চিহ্ন ব্যবহার করলাম এবং উৎপাদ হলো অ্যামোনিয়া, আমরা অ্যামোনিয়া লিখছি। আমরা বলে আসছি যে বিক্রিয়ক এবং উৎপাদের অবশ্যই প্রতীক এবং সংকেতগুলো আমাদের জানতে হবে, আমরা সেই অনুসারে লিখলাম। এখন এখানে দেখি হাইড্রোজেন পরমাণু 2টি বিক্রিয়কে আছে, কিন্তু উৎপাদে আমরা দেখলাম 3টি। আবার নাইট্রোজেন পরমাণু আছে এখানে 2টি, কিন্তু এখানে 1টি। আমরা জানি রাসায়নিক সমীকরণের উভয় পাশে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান থাকে। প্রথমে আমরা নাইট্রোজেন পরমাণু সমতা করি। এখানে যদি আমরা 2 লিখি তাহলেই নাইট্রোজেন পরমাণু সমতা হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন আবার 6টি হয়ে গেছে, অর্থাৎ 6টি হাইড্রোজেন পরমাণু। এই কারণে আমরা যদি এখানে 3 ব্যবহার করি, তাহলে এটিও পরিপূর্ণ একটি রাসায়নিক সমীকরণে রূপান্তর হয়, অর্থাৎ একটি সমতাকৃত সমীকরণ হয়। আবার আরেকটি সমীকরণ আছে, দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রিক অক্সাইড ও পানিতে পরিণত করা হয়। এটি তোমরা নিজেরা বাসায় একটু চেষ্টা করবে, আশা করি পারবে। এবার আমরা দেখব আয়নিক সমীকরণ কি, অর্থাৎ আয়নিক যৌগগুলো বিক্রিয়া করে যে সমীকরণ তৈরি করে সেটি হলো আয়নিক সমীকরণ। যেমন এখানে আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট 2টি আয়নিক যৌগ, এরা পরস্পর বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করে। এটি একটি দ্বিবিয়োজন বিক্রিয়া, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম
সিলভার নাইট্রেটের সিলভারকে সরিয়ে তার জায়গায় যুক্ত হয়, আবার সিলভার গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হয়, পরস্পরকে এরা প্রতিস্থাপন করে। এজন্য এটি একটি দ্বিবিয়োজন বিক্রিয়া। আবার একে আমরা আণবিক সমীকরণও বলি। এখন এই সমীকরণকে যদি আমরা আয়ন আকারে লিখি, যেমন সোডিয়াম ক্লোরাইড আমরা জানি জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে, সিলভার নাইট্রেটও আয়নিত অবস্থায় থাকে। এখানে বিক্রিয়া করার পরে দেখলাম সিলভার এবং ক্লোরিন মিলে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি করে। আবার এই সমীকরণের উভয় পাশে আমরা দেখলাম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন বাম পাশে, আর ডান পাশেও দেখো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একই রকম আছে, অর্থাৎ এখানে কোনো এরা বিক্রিয়ায় অংশ নিয়ে নেয়। এই আয়নগুলোকে আমরা দর্শক আয়ন বলি, অর্থাৎ যে সমস্ত আয়ন রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে না তাদেরকে আমরা দর্শক আয়ন বলি। এখানে ওই দর্শক আয়নগুলো উভয় পক্ষ থেকে আমরা বাদ দিলে দেখব যে শুধুমাত্র সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে মূল বিক্রিয়াটি হচ্ছে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে। এটি হলো নিট আয়নিক সমীকরণ। এখন এসিডের সাথে ক্ষার, ক্ষারক, ধাতু, কার্বনেটের বিক্রিয়া সমূহ, যেমন 1 নম্বরে দেখো, যদি এসিড ও ক্ষার দ্রবণের প্রশমন বিক্রিয়া বলে তাহলে আমরা H+ অর্থ হলো এসিড, OH আয়ন মানে ক্ষারের বোঝাচ্ছে। এখানে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, তো এখানে H+ লেখার অর্থই হলো এসিডের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হলো। আবার জিঙ্ক ধাতুর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এখানে আমরা জিঙ্ক ধাতু লিখলাম, H+ লেখার অর্থ হলো এসিড, অর্থাৎ জিঙ্ক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, আমরা এখানে সংক্ষেপে H+ লিখলাম, অর্থাৎ এটি অ্যাসিড বোঝাচ্ছে। আবার এখানে বিভিন্ন জারক ও বিজারকের বিক্রিয়া, যেমন ক্লোরিন গ্যাস আয়োডাইড আয়ন দ্রবণে চালনা করলে ক্লোরাইড আয়ন এবং আয়োডিন উৎপন্ন করে, অর্থাৎ এখানে ক্লোরিন হলো জারক এবং আয়োডাইড আয়ন হলো বিজারক। একইভাবে দেখো স্টেনাস আয়ন এবং ফেরিক আয়নের মধ্যে বিক্রিয়া করে স্টেনিক আয়ন এবং ফেরাস আয়ন তৈরি করে। ঠিক এখানেও স্টেনাস আয়ন হলো বিজারক, ফেরিক আয়ন হলো জারক। এখন জারক বিজারক চেনার একটা সংক্ষিপ্ত উপায় আছে, যে সমস্ত আয়নগুলোর জারণ সংখ্যা বেড়ে যায় তারা হলো বিজারক, আর যাদের কমে যায় তারা হলো জারক। যেমন এখানে স্টেনাস আয়ন, তার চার্জ ছিল +2, এখানে এসে চার্জ হয়ে গেল +4, অর্থাৎ আমরা দেখলাম এর আয়ন বেড়ে গেছে। আবার ফেরিক আয়নের চার্জ ছিল +3, এখানে এসে +2 হয়ে গেছে, অর্থাৎ এর জারণ মান কমে গেছে, সুতরাং এটি জারক। রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, কতগুলো ধাপে আমরা এগুলো দেখব। যেমন সংশ্লিষ্ট সমতাকৃত সমীকরণ লিখতে হবে, বিক্রিয়কের ভর থেকে মোল সংখ্যা গণনা করতে হবে, সমীকরণ মতে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যবহার করতে হবে। আর উৎপাদের মোল সংখ্যা থেকে ভর অথবা আয়তন বের করা যায়। আবার আমরা মোলার আয়তন বের করার জন্য এই সমীকরণ ব্যবহার করতে পারি। অনেক সময় এসটিপি তে গ্যাসের আয়তন নির্ণয় করতে বললে সেক্ষেত্রে আমরা বয়েল চার্লসের যে সমন্বয় সূত্র আছে সেটিও আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা গাণিতিক সমস্যা দেখব টাইপ 1, অর্থাৎ আমরা বেশ কয়েকটি অঙ্ক এখানে দেখব। এক একটা অঙ্ক প্রায় ভিন্ন রকম, প্রত্যেকটি অঙ্ক আমরা এখানে যে অঙ্কটি লিখি টাইপ 1, যেমন সোডিয়াম অ্যাজাইড বিযোজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এত গ্রাম সোডিয়াম অ্যাজাইড বিযোজিত হয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.15 এটিএম চাপে কত লিটার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া সম্পন্ন করা, অর্থাৎ পরিপূর্ণভাবে একটি রাসায়নিক সমীকরণ লেখা সমতা সহ, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। এখানে আমরা দেখব আমাদের বিক্রিয়ককে আর উৎপাদকে। আমরা এখানে দেখলাম বিক্রিয়ক সোডিয়াম অ্যাজাইড, প্রথমে আমরা বিক্রিয়ককে লিখব বাম পাশে, উৎপাদ হলো নাইট্রোজেন, প্রশ্নে বলা আছে আমরা লিখলাম। তো আমরা এটি একটি রাসায়নিক সমীকরণ, এখানে কিন্তু আরেকটি বিক্রিয়কের আরেকটি পরমাণু যেমন সোডিয়াম রয়ে গেছে, সেটিকে আমরা উৎপাদে লিখবো সোডিয়াম। এবার আমরা দেখলাম এখানে নাইট্রোজেন আছে 3টি অথচ এখানে 2টি, আমাদের এটাকে সমতা করতে হবে। সমতা করতে হলে আমি যদি এখানে নাইট্রোজেন 3 বানাতে চাই, তাহলে আমি যদি এভাবে লিখি 3/2 লিখি তাহলেই সমতা হচ্ছে। কিন্তু এটি একটি রাসায়নিক সমীকরণ, ভগ্নাংশ আকারে থাকবে না। এই কারণে এই 3/2 কে বা 2 কে উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। গুণ করলে তখন
পূর্ণাঙ্গ সমতাকৃত যে রাসায়নিক সমীকরণ হবে সেটি হবে এরকম। এটি হলো এই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ। এখন এই রাসায়নিক সমীকরণ যদি তুমি সম্পন্ন করতে পারো তাহলে অঙ্ক করা তোমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে, কারণ রাসায়নিক সমীকরণের আলোকে অঙ্ক করতে হবে। এবার আমরা রাসায়নিক সমীকরণ সম্পন্ন করে এবার অঙ্ক করব। এখানে দেখো আমি রাসায়নিক সমীকরণটি লিখলাম। সোডিয়াম নাইট অর্থাৎ সোডিয়াম অ্যাজাইড এর আণবিক ভর বের করলাম। এখানে আণবিক ভর হবে 130। আর যেহেতু নাইট্রোজেনের কথা বলা আছে, আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর 28, সুতরাং 3 মোল আছে, এই কারণে আমরা 3 দ্বারা গুণ করলাম। এখন সমীকরণ থেকে আমরা দেখলাম এখানে 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড আছে। 130 গ্রাম সোডিয়াম অ্যাজাইড থেকে আমরা দেখলাম নাইট্রোজেন পাওয়া যায় 84 গ্রাম। সুতরাং প্রশ্নে দেয়া আছে, দেখো 45 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে, অর্থাৎ 29.07 গ্রাম। একে আমরা নাইট্রোজেনের আণবিক ভর দিয়ে ভাগ করে এখানে তুমি 28 দ্বারা ভাগ করো, যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর 28, 28 দিয়ে যদি ভাগ করো তখন এত মোল হয়। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন যেটুক পাওয়া গেল সেটুক হলো 1.04। এবার আমরা প্রশ্নে তাপমাত্রা দেয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, একে আমরা কেলভিনে নিব। 273 যোগ করে 303 হবে। প্রশ্নে চাপের মান দেয়া আছে, যেহেতু চাপের মান এটিএম এ দেয়া আছে সুতরাং মোলার গ্যাস ধ্রুবক অবশ্যই লিটার এটিএম যে একক আছে সেটি ব্যবহার করতে হবে। আর আমরা এন এর মান বের করছি। এখন মোলার আয়তন নির্ণয়ের যে সূত্রে বসালাম, মান বসিয়ে আমরা, অর্থাৎ এখানে আয়তন আসছে 22.5 লিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। এবার আমরা আরেক নিয়মের আরেকটি অঙ্ক দেখি, টাইপ 2। এটি হলো চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তো আমরা এখানে চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু এর মধ্যে ভেজাল আছে। আর বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 96%, অর্থাৎ 100 গ্রাম চুনা পাথরের মধ্যে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 96 গ্রাম। আমাদের এখানে আমরা নমুনা যে চুনা পাথর নিলাম সেটি 150 গ্রাম। সুতরাং 150 গ্রামে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে সেটুকু আমরা বের করব। 100 গ্রামে আছে 96 গ্রাম, 150-এ আছে কত, আমরা সেটুকু বের করব। কারণ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটই শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি করবে, বিক্রিয়া করবে। তাহলে আমরা অঙ্কটা দেখি কিভাবে করা হলো। দেখো 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 144 গ্রাম। এখন ক্যালসিয়াম কার্বনেট প্রশ্নে বলা আছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যোগ করা হয়। ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যোগ করি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি 100, ক্যালসিয়ামের ভর 40, কার্বন 12, অক্সিজেন 16, 3 16 48, ওই হিসেবে এর মান আসে 100। এটা তোমরা প্রত্যেকে অবশ্যই পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবা। যদি পারমাণবিক ভর মনে না রাখো তাহলে কিন্তু এই 100 কিভাবে আসলো বলতে পারবা না। এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বন 12, অক্সিজেন 16, যেহেতু এখানে অক্সিজেন 3টি আছে, 3টি পরমাণু আছে, এজন্য 3 দিয়ে গুণ করছি। সব মিলে যোগ করলে 100 গ্রাম হয়। কার্বন ডাই অক্সাইডের 1 মোল, যেহেতু এখানে আয়তন নির্ণয় করতে বলছি এজন্য আমরা অবশ্যই মোলার আয়তন নির্ণয় করব। এসটিপি তে আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে আমরা এখন বলতে পারি সমীকরণের সাপেক্ষে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপি তে বা প্রমাণ অবস্থায় আমরা কার্বন ডাই অক্সাইড পাবো 22.4 লিটার। সুতরাং 144 গ্রাম থেকে কত পাবো। দেখো এসটিপি তে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় এত লিটার কার্বন ডাই অক্সাইড। সুতরাং এসটিপি তে 144 গ্রাম থেকে অর্থাৎ এত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এবার আমরা আরেকটি অঙ্ক করব, এটি হচ্ছে টাইপ 3।
এখানে দেখো বলা আছে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেট তীব্র তাপে উত্তপ্ত করা প্রয়োজন। অর্থাৎ এখানে এই অঙ্কটি দুই ধাপে করা। প্রথমে মার্কিউরিক অক্সাইড থেকে, এত গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেটি বের করতে হবে। তারপর ওই পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিতে হবে। তো মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়ার যে সমীকরণ, সেটি হলো মার্কিউরিক অক্সাইড একে যদি আমরা তাপ দেই বা বিয়োজিত করি, তাহলে অক্সিজেন গ্যাস হবে, সাথে মার্কারিও তৈরি হবে। এখন এখানে আমরা দেখলাম দুইটি অক্সিজেন পরমাণু, কিন্তু এখানে অক্সিজেন পরমাণু একটি, সুতরাং আমরা একে 2 দ্বারা গুণ করব, তাহলে মার্কারির আগেও আমরা এখানে 2 লিখব। এটি হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। এবার আমরা এই সমতাকৃত সমীকরণের আলোকে অঙ্ক করব। দেখো আমরা মার্কারির যে পারমাণবিক ভর 200, অক্সিজেনের পারমাণবিক ভর 16, 200 এবং 16 216 হয়। আর যেহেতু 2 মোল আছে, অতএব টোটাল ভর হবে 432। আর যেহেতু এখানে অক্সিজেনের কথা বলা আছে, এজন্য অক্সিজেনের পারমাণবিক ভর দুইটি পরমাণু, এজন্য এটা 32 গ্রাম। সুতরাং আমরা সমীকরণের সাপেক্ষে লিখতে পারি 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় এত, অতএব 210 গ্রাম থেকে পাওয়া যাবে এত গ্রাম। এবার এই পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য, অর্থাৎ 210 গ্রাম থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এই পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্যই পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিতে হবে। পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে আমরা অক্সিজেন পাবো, সাথে পটাশিয়াম ক্লোরাইডও পাবো। এখানে সমতা করলে এই সমীকরণটি দাঁড়ায়। দেখো যেহেতু এখানে O2 আর এখানে 3 আছে, সমতা করলে এরকম একটি সমীকরণ আসবে। এখানে পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর আমরা, পটাশিয়ামের পারমাণবিক ভর এত, ক্লোরিনের এত, আর অক্সিজেনের যেহেতু 16, 3 16 48 গুণ করলে সব মিলিয়ে অর্থাৎ 2 মোল পটাশিয়াম ক্লোরেটের যে ভর, সেটি দাঁড়ায় 245.2 গ্রাম। আর এখানে অক্সিজেনের কথা বলা আছে, এই জন্য আমরা অক্সিজেনের আণবিক ভরকে 3 দিয়ে 96 গ্রাম পেলাম। এখন আমরা এই সমীকরণের সাপেক্ষে লিখতে পারি যে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। সুতরাং 15.56 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। দেখো 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করা যায় এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট হতে, অতএব এত গ্রাম অক্সিজেন প্রস্তুত করা যায় এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট হতে। এবার আমরা টাইপ 4 এ আরেকটা অঙ্ক দেখব। দেখো এখানে নাইট্রিক অক্সাইডের একটি প্রস্তুতির বিক্রিয়া দেয়া আছে। বলা আছে এসটিপি তে 40 লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে। এই ম্যাথটি অনেকটাই সহজ। দেখো সমীকরণ থেকে আমরা সহজেই মুখে মুখে এটা বলতে পারি। যেমন এখানে 4 মোল নাইট্রিক অক্সাইড তৈরি হয় এখানে 4 মোল অ্যামোনিয়া থেকে। তো আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে নাইট্রিক অক্সাইড 4 মোল অর্থাৎ 4 ইন্টু 22.4 লিটার উৎপন্ন করতে অ্যামোনিয়াও ঠিক একই পরিমাণ লাগবে, অর্থাৎ 40 লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে অ্যামোনিয়া লাগবে 40 লিটার। আবার অক্সিজেন, দেখো যেহেতু 4 মোল নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার জন্য 5 মোল অক্সিজেন প্রয়োজন, সুতরাং 40 লিটার নাইট্রিক অক্সাইড প্রস্তুত করতে অক্সিজেন লাগবে 50 লিটার। মুখে মুখে করা যায়। আবার আমরা অঙ্কটা কিভাবে করলাম সেটা একটু দেখি। এখানে দেখো অ্যামোনিয়া 4 মোল, আমরা জানি প্রত্যেক মোল অর্থাৎ 1 মোল গ্যাস এসটিপি তে এত লিটার 22.4 লিটার আয়তন দখল করে। একইভাবে অক্সিজেনের মানটাও লিখলাম, কারণ সকল গ্যাসের মোলার আয়তন সমান এসটিপি তে। এখানে নাইট্রিক অক্সাইডের মান লিখলাম। সুতরাং সমীকরণ অনুসারে আমরা দেখলাম 4 ইন্টু 22.4 লিটার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে এত লিটার অ্যামোনিয়া দরকার। প্রশ্নে বলা আছে 40 লিটার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে হবে, সুতরাং 40 লিটার উৎপন্ন করতে আমরা ক্যালকুলেশন করে পেলাম এত লিটার অ্যামোনিয়া দরকার। এবার আমরা অক্সিজেনের কত লিটার প্রয়োজন সেটি বের করব। আগের মতোই এত লিটার নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে আমরা দেখব এত লিটার অক্সিজেন প্রয়োজন, সুতরাং 40 লিটার প্রস্তুত করতে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম 50 লিটার অক্সিজেন প্রয়োজন।
এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট সম্পূর্ণরূপে বিযোজিত হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও এত এটিএম চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরেট আবার আসলো। পটাশিয়াম ক্লোরেট বিযোজিত হয় কিভাবে সেটি আমরা এর আগেও দেখেছি। এখন অর্থাৎ পটাশিয়াম ক্লোরেটকে KClO3 যদি তাপ দেয়া হয় তাহলে আমরা যেটা পাবো সেটি হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখানে আমরা দেখলাম অক্সিজেন আছে 3টি বাম পাশে অর্থাৎ বিক্রিয়কই, কিন্তু এখানে 2টি। সমতা করতে গেলে অবশ্যই আমাদেরকে এখানে 3/2 দিতে হবে। 3/2 দিতে গেলে এই যে এভাবে লিখতে হবে, কিন্তু আমরা জানি ভগ্নাংশ থাকবে না, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে এই 2 কে উঠাতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা যে সমীকরণ পাবো পূর্ণাঙ্গ সমীকরণ সেটি হবে KClO3 2KCl প্লাস 3O2। এটি হচ্ছে আমাদের সমতাকৃত সমীকরণ। এখানে আমি দেখো অঙ্কটা করে দেয়া আছে। পটাশিয়াম ক্লোরেট একইভাবে আগের মতোই আমরা আণবিক ভর এর আগে বের করছি একই রকম। সুতরাং রাসায়নিক সমীকরণ অনুসারে আমরা দেখলাম এত গ্রাম পটাশিয়াম ক্লোরেট হতে আদর্শ তাপমাত্রা ও চাপে অক্সিজেন উৎপন্ন এত লিটার। সুতরাং প্রশ্নে দেয়া আছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট হতে কতটুকু উৎপন্ন হবে, আমরা যেটা পেলাম এত মিলিলিটার পেলাম। এখন এই যে আয়তনটা পেলাম এটি হচ্ছে আদর্শ অবস্থায়, কিন্তু আমাকে প্রশ্নে দেয়া আছে 1.7 এটিএম চাপে পরীক্ষণীয় চাপ দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আয়তন কত হবে। তো আমরা যেটা বের করছি বিক্রিয়া থেকে সেটি হলো আদর্শ অবস্থায়। তো আমরা জানি এনটিপি তে আদর্শ অবস্থায় চাপের মান 1 এটিএম, তাপমাত্রা 273 কেলভিন, আর আমরা যে আয়তন পেলাম এত লিটার। আর পরীক্ষণীয় চাপ এটি প্রশ্নে দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, আয়তন বের করব। এখন আমরা এই মানগুলো থেকে যে সমীকরণ ব্যবহার করব সেটি হলো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এই সূত্র ব্যবহার করে এখানে মান বসালে আমরা অক্সিজেনের যে আয়তন সেটি পাবো। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা যদি ভালোভাবে মনোযোগ সহকারে লেকচারটি দেখো অবশ্যই ভালো লাগবে। আর কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে সেটি জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আর বাসায় থেকে বের হওয়ার প্রয়োজন নাই, বাসা মনোযোগ দিয়ে পড়ো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।